নমস্কার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, তার মানেই জানেন আপনারাও অবশ্যই আপনারা ডাক্তারবাবুদের সঙ্গে একটা সুন্দরভাবে আপনাদের রোগ সংক্রান্ত শরীর বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে একটা আলোচনা করতে পারেন, আপনাদের মনের কথাগুলোকে শেয়ার করতে পারেন। আর অবশ্যই সেইভাবে কিন্তু ডাক্তারবাবুরা আপনাদেরকে বিভিন্নভাবে সুপরামর্শ দেন, সঠিক অ্যাডভাইস দেন এবং কিভাবে সেই রোগ বা যে কোনো কিছু বা শরীর সংক্রান্ত মনের মানসিক রোগেও যদি কেউ ভুগে থাকেন বা বিভিন্নভাবে যদি নানান সমস্যা জর্জরিত হয়ে রয়েছেন শরীর বা স্বাস্থ্য সম্পর্কিত মানসিক সব দিক থেকে যদি কোনোভাবে আপনারা ডিস্টারবেন্স থাকে আপনারা শেয়ার করুন। অবশ্যই আপনাদের সেইভাবে কিন্তু একটা গাইডলাইন্স দেবেন এবং ভালো থাকার পরামর্শ দেবেন, কিভাবে নিজেকে ভালো রাখা যায়, ভালো থাকা যায়। তার কারণ আমরা তো এখন বিভিন্ন অর্গান নিয়ে আমরা আলোচনা করছি, বিভিন্ন টপিকে আমাদের খুব গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। তখন আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি প্রাচীন চিকিৎসা, যেই চিকিৎসার মাধ্যমে আপনি কিন্তু একটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন এবং ভালো থাকছেন। সবচেয়ে বড় কথা যেটা হলো, এতটাই 5000 বছর আগে সেই চিকিৎসা, সেই শাস্ত্র, সেই চিকিৎসাকে নিয়েই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু তাদের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টরদের নিয়েই তাদের কিন্তু পথ চলা এবং ভীষণভাবে তারা সাকসেসফুল। যে কোনো ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন কঠিন জটিল বিভিন্ন রোগে যারা আক্রান্ত হয়ে আছেন দীর্ঘদিন ধরে, যেটাকে বলে ক্রনিক ডিজিজ, যেটাকে বলে দীর্ঘদিন ধরে রয়েছেন, তারা আসছেন এবং ভীষণভাবে তারা কিন্তু ফল পাচ্ছেন, একটা পজিটিভ জায়গা তারা নিজেকে তৈরি করছেন, ভীষণভাবে সুস্থ সবল সতেজ জীবন পেয়ে তারা কতটা আনন্দিত উচ্ছ্বসিত সেটা বলার অপেক্ষা রাখেন না। সেটা তো আপনারা দেখছেন, আমরা সেই বাইটগুলো আপনাদের কাছে পৌঁছেও দিই এবং আপনারা এতটাই আমাদের এই গ্রহণযোগ্যতা আছে বলেই মনে হয়, আমি কি বলবো, যে ডাক্তারবাবুরাও নিজেদের সুন্দর করে তারা আন্তরিকভাবে আপনাদেরকে বিশ্লেষণ করেন বিভিন্ন রোগ নিয়ে। প্রত্যেকটা দিন বিভিন্ন রোগ নিয়ে আমাদের আলোচনা থাকে এবং সুন্দরভাবে তারা ব্যক্ত করেন। আজকেও আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এবং মেডিকেল কনসালটেন্ট এস ভাদুরী। ডক্টর এস ভাদুরীকে আজকে আমরা সঙ্গে পেয়েছি এবং আমরা আজকে একটি আলোচনা রাখছি যেই টপিকটি লিভার সংক্রান্ত, অর্থাৎ লিভার নিয়ে আজকে আমরা আলোচনা করব। খুব একটি গুরুত্বপূর্ণ ভাইটাল অর্গান। এই অর্গানটিকে কিভাবে আপনি ভালো রাখবেন বা যদি কোনো তাতে সমস্যা থাকে তার আগে থেকে আপনি কিভাবে বুঝবেন, সিমটমগুলোই বা কী, সব কিছু কিন্তু আজকে তিনি বিশ্লেষণ করবেন এবং একটা কিভাবে পার্মানেন্ট সলিউশন পাওয়া যায় সব কিছু আজকে তিনি বলবেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরী। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রথমে আমি বললাম আমাদের শরীরের তো বিভিন্ন রোগ তো এদিক ওদিক করে সর্বক্ষণই আমরা নানান রোগে আক্রান্ত হয়ে থাকি, কিন্তু আমরা যাতে ভালো থাকি আগে থেকে কিভাবে একটা বুঝবো, আগে থেকে প্রিভেনশন করব কিভাবে, যে কোনো রোগ সে ক্রনিক ডিজিজ থেকে শুরু করে বিভিন্ন বা আমাদের যে ছোট ছোট এই যে জ্বর আমরা অনেক সময় বুঝতে পারি না, জ্বর থেকে বা পেটের অসুখ বিভিন্ন রোগগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে একটা ব্যক্ত করেন। এই সিমটমগুলো আপনার শরীরে যদি কোনোভাবে দেখা দেয় আগে থেকে একটা তৎক্ষণাৎ আপনারা যোগাযোগ করুন এবং এটা ভালো থাকার আমরা অ্যাডভাইস দেবো এবং সুন্দর একটা ডায়াগনোসিস বা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে ভালো রাখার পরামর্শ দেবো, ভালো থাকবেন। আজকে কিন্তু আমাদের যেই আলোচনাটি রেখেছে লিভার, এটাও আমাদের একটা খুব ভাইটাল অর্গান। এই লিভারের যদি কোনো সমস্যায় পড়ে বা লিভারে যদি আগে থেকে আমরা কিভাবে বুঝবো যে এই রোগটি আমাদেরকে আক্রান্ত করছে, এই রোগটির কবলে আমরা পড়তে যাচ্ছি, আপনি কি অ্যাডভাইস দেবেন? আয়ুর্বেদ চিকিৎসা কি বলছে? দেখুন, এই লিভার একটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের অর্গান এবং লিভার একটা এমন জিনিস, তার বিভিন্ন কাজ আছে, বিভিন্ন আমাদের শরীরে সুস্থ থাকার জন্য বা বডির সুন্দরভাবে ফাংশন করার জন্য, সুস্থভাবে আমরা বেঁচে থাকার জন্য লিভার অনেক কাজ করে। এবার লিভারের যে আমরা কিভাবে বুঝবো যে সাধারণভাবে যে লিভারের একটা কি সমস্যা দেখা দিচ্ছে, প্রথম যেটা আমরা দেখতে পারি যে লিভারের যখন কোনো সমস্যা হয় তখন আমাদের যে লিভারের যে জায়গাটা, বিশেষ করে আমাদের যে রিব কেজ আছে, আমাদের যে হাড়গুলো আছে, বুকের যে হাড়, তার ঠিক নিচের যে জায়গাটা, এখানে একটা ব্যথা হয় অনেক সময়। পাঁজরের ঠিক নিচেই আমাদের কিন্তু লিভারের অবস্থান আছে, সেখানে দেখা যাবে ব্যথা হচ্ছে। ব্যথাটা কখন হতে পারে? দেখা যাচ্ছে আমরা খুব
খাওয়া দাওয়া করে যখন একটু পরিশ্রম করছি খাওয়া দাওয়ার পর তখনও হতে পারে। আবার দেখছি অনেকক্ষণ না খেয়ে থাকলে তখনও লিভারটায় ব্যথা হচ্ছে, এরকম কিন্তু অনেক সময় আমরা দেখি। সেখানে হয়তো দেখা যাচ্ছে কোনো গ্যাস নেই, অ্যাসিডিটি হচ্ছে না, গ্যাস হচ্ছে না বা কিছু, কিন্তু যেন চিনচিন করে ব্যথা করছে। আর এগুলো মাথায় রাখবেন, যখন এই লিভারের এই প্রবলেমগুলো ব্যথাগুলো হয় তার পিছনে কিছু কারণ থাকে। হয়তো দেখা যাচ্ছে কেউ খুব বেশি মদের নেশা করছে, সেইখান থেকে হতে পারে, বা দেখা যাচ্ছে তামাক জাতীয় খাবার খুব বেশি খাচ্ছে, সেখান থেকে হতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার খাদ্য খাবারের ধরনগুলো ঠিক নেই, অনেক দিন ধরে একটু বাজে খাদ্য খাবারগুলো খাচ্ছেন যেগুলো আপনার শরীরের পক্ষে ক্ষতিকারক, অতিরিক্ত ঝাল মশলা তেল যুক্ত খাবার, সেখান থেকেও কিন্তু হতে পারে। এটা একটা সিমটম। আবার অনেক সময় সিমটম দেখা যায় যে আমাদের পেচ্ছাপের রঙটা কিন্তু গাঢ় হলুদ, সরষার তেলের মতো কিন্তু কালার দেখা যায়, সেখানেও কিন্তু বুঝতে হবে যে লিভারের একটা সমস্যা আছে। অনেক সময় কি হবে যে দেখা যাবে আমাদের খিদে নেই, পেট ভার হয়ে থাকছে, খিদেই পায় না, এটাও একটা সমস্যা। দেখা যাবে যে কনস্টিপেশনের প্রবলেম দেখা যাচ্ছে, হজমের সমস্যা হচ্ছে, এগুলো দেখা যাবে। তারপরে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরের একটা ফ্যাকাশের গায়ের রং, নর্মাল যা ছিল আগের থেকে কিন্তু মনে হচ্ছে বদলে যাচ্ছে। অনেক সময় ওজনও কমতে থাকতে পারে কোনো কারণ ছাড়া, আমি হয়তো চেষ্টা করছি না ওজন কমানোর, কিন্তু দেখা যাচ্ছে ওজন কমছে, এগুলো থাকতে পারে। এগুলো বিভিন্ন ছোট ছোট সমস্যা আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই খুব কমনভাবে, যেটা দিয়ে বোঝা যেতে পারে হ্যাঁ লিভারের সমস্যা হয়তো হয়েছে। এবার সত্যিকারের লিভারের সমস্যা হয়েছে কিনা সেটা আমাদের কাছে এলে ডাক্তারবাবুরা আমরা ওটা মানে ঠিক করে টেস্ট করে বা দেখে আমরা বলতে পারি হ্যাঁ এটা লিভারেরই সমস্যা, এবং সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করলে প্রবলেমগুলো সলভ হয়ে যায়। একদম। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি প্রদীপ সাঁপুই বলছি। প্রদীপ সাহেব বলুন, কি সমস্যা বলুন প্রদীপ বাবু, বলছিলাম। বলুন। আমার বয়স হচ্ছে 29। সমস্যা হচ্ছে আমি কিছু যদি কোনো কিছু মানে নিচু হয়ে কাজ করতে যাই তো কোমরে প্রচুর পরিমাণ লাগে, যা পরিমাণ আমি সোজায় দাঁড়াতে পারি না। আচ্ছা, বয়স কত ওনার? 29। আচ্ছা, 29। এত অল্প বয়সে এটা হয়েছে। চেহারা কেমন? চেহারা মিডিয়াম, বেশি মোটাও নয় বেশি পাতলাও না। আর সামনের দিকে কি ঝুঁকে কাজ বেশি করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতদিন কাজ করতে হয়, প্রচুর পরিমাণ মানে কোমরে ব্যথা হয়ে যায়, পরে মানে সোজায় উঠে দাঁড়াতে পারি না। কতদিন ধরে হচ্ছে এটা? দেখলো 1 মাস ধরে হচ্ছে। 1 মাস আগে ছিল না? আগে ছিল না? না আগে ছিল না, ততটা ছিল না, কিন্তু ইদানিং দেখছি বেশি হচ্ছে। আর আপনি এর জন্য কোনো ওষুধ খেয়েছেন, কিছু চিকিৎসা করিয়েছেন? এরকম দেখিয়েছিলাম, ওষুধ দিয়ে খেয়েছি কিন্তু কমছে না। আচ্ছা, আপনি শুনতে থাকুন। শুনুন। দেখুন, আপনার যেহেতু বয়সটা কম, এত তাড়াতাড়ি এইটা যে প্রবলেমটা আসছে এটা কিন্তু খুব মানে সুবিধের না ব্যাপারটা। কেন সুবিধের না? যে আস্তে আস্তে বয়স বাড়লে এই ব্যথাটা আরও বাড়বে, কষ্টটা বাড়বে, এবং ব্যথাটা যে হচ্ছে সেইটা মেন আমাদের আয়ুর্বেদা নিয়ে, কিন্তু এই ব্যথাটা নিয়ে কিন্তু আমরা বেশি মাথা ঘামাই না, কারণ ব্যথাটা হচ্ছে একটা সিমটমটা এমনিই চলে যাবে যদি তার পিছনে কারণটাকে ঠিক করা যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কি কারণে ব্যথাটা হচ্ছে এইটা বার করা। আপনার চেহারা মোটামুটি মাঝারি গড়ন, সেক্ষেত্রে আপনার ঝুঁকে কাজ খুব বেশি করতে হচ্ছে। কি হয়, আমাদের যখন অতিরিক্ত মাত্রায় ঝুঁকে কাজ দিনের পর দিন করতে হয়, কিছু ভারী তুলতে হয়, আস্তে আস্তে আমাদের কোমরের যে কার্ভটা, মানে কোমরটা যে যেরকম থাকা উচিত, ঠিক আছে, সেইটা বেঁকে যায়। বেঁকে কি হয়, সেটা সোজা হতে থাকে, মানে কার্ভটা নর্মালি বেঁকা থাকা উচিত, সেটা এই সামনের দিকে ঝুঁকে কাজ করতে করতে অনেক সময় দেখা যায় যে ওটা সোজা হয়ে যাচ্ছে। এই সোজা হয়ে গেলে কিন্তু ব্যথার সৃষ্টি হবে, এটা একটা বড় ব্যাপার, কারণ ওখানে নার্ভের উপরে চাপ পড়বে। আবার অনেক সময় কি হয় যে কোনো রকমভাবে হয়তো কোনো সময় পড়ে গিয়ে আঘাত লেগেছে, চোট লেগেছে কোমরে, সেখান থেকে কি হয়, দুটো হাড়ের মাঝখানে যে একটা করে একটা কি বলবো কুশানের মতো থাকে, ডিস্ক বলা হয়, চাকতি বলা হয়, দুটো যাতে হাড়ে হাড়ে ঘষা না খায় বা ধাক্কা না লাগতে পারে, ওই চাকতিটা অনেক সময় এদিক ওদিক সরে যায়। ঠিক আছে, যদি সরে যায় তাহলে নার্ভের ওপরে আবার চাপ লাগছে, তাহলে সেখান থেকে ব্যথা আসতে পারে। আবার অনেক সময় এটা হয় যদি আপনার মাংসপেশি দুর্বল থাকে, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আপনার মাংসপেশি ধরে রাখতে পারে না আপনার কোমরটাকে, তার জন্যই দেখা যাবে যে আপনার কোমরটা যেরকম থাকা উচিত তার থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, অটোমেটিক সেখানে কিন্তু ব্যথা আসবে। আরেকটা তো রয়েছে যেটা এই বয়সে হওয়ার কথা না, সেটা হচ্ছে যে আপনার হাড় ক্ষয় হওয়া। হাড় ক্ষয়ে গিয়ে অনেক সময় দেখা যায় একটা হাড় আরেকটার সাথে জয়েন্ট হয়ে গেছে, অনেক সময় দেখা যায় হাড় ক্ষয়েও সেখানে
একটা এক্সট্রা একটা কাটার মতো তৈরি হয়ে গেছে, ঠিক আছে, স্পাইন বলা হয়, এবং সেখানে দেখা যাচ্ছে নার্ভের ওপরে খোঁচা লাগছে, রক্ত চলাচলের মধ্যে গন্ডগোল হচ্ছে এবং সেখান থেকেও ব্যথার সৃষ্টি হয়। এরকম যেটাই হোক না কেন ফেলে রাখবেন না, কারণ বয়স খুব অল্প, সামনে আপনার সারা জীবন পড়ে রয়েছে। এগুলো যদি এখন ঠিক না করেন, এই সমস্যাটাই দেখবেন আস্তে আস্তে বাড়তে বাড়তে কী হবে, একটা টাইমে আপনার মুভমেন্টটা কমে যাবে, নড়াচড়া ভালো করে করতে পারবেন না, ঠিকমতো ঘুমোতে পারবেন না, শুতে পারবেন না, তারপর পায়ের ওপরে টান পড়বে, থায়ের পিছন দিকে দেখবেন টান লাগছে, তখন হাঁটতে গেলেই ব্যথা লাগবে, হাঁটুতেও মানে হাঁটুর নিচে, হাঁটুর ওপরে, থাইয়ে এই জায়গাগুলো ব্যথা হবে। তারপরে কী হবে, একটা টাইমের পর দেখবেন অসার হয়ে যাচ্ছে, তো একটা থেকে কিন্তু অন্য অন্য রোগ চলে আসবে, তখন কিন্তু ওটাকে ঠিক করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার। তার থেকে বলবো, যখন আপনার এই প্রবলেমটা এখনই চলে এসছে, আপনি তাড়াতাড়ি আসুন, এসে আমাদের ডাক্তারবাবুদেরকে দেখান, দেখবেন তাড়াতাড়ি দেখালে খুব তাড়াতাড়ি আপনি রেজাল্ট কিন্তু বুঝতে পারবেন। একদম। ডাক্তারবাবু, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, লিভার বা যকৃৎ, যেটা খুব ভাইটাল একটি অর্গান, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। থেকে সর্বনিম্ন বলছি। বলুন সর্বনিম্ন, কি সমস্যা বলুন। বলছি যে আমার প্রতি বছর 3-4 দিন করে পিরিয়ডসটা পিছিয়ে যাচ্ছে, কি চিন্তার কোনো ব্যাপার আছে ডাক্তারবাবু? কি প্রশ্ন? আচ্ছা, পিরিয়ডসটা 3-4 দিন করে পিছোচ্ছে, আপনার এমনি যেমন নর্মাল হতো তেমনই হচ্ছে তো, নাকি কমে যাচ্ছে বা অতিরিক্ত মাত্রায় ব্লিডিং হচ্ছে? না, যেমন হতো নর্মাল তেমনই হচ্ছে। আচ্ছা, এটা দেখুন অনেক সময় একটু চেঞ্জেস হয়, কারো হয়তো 2-3 দিন এগিয়ে আসে, আর কারো 2-4 দিন হয়তো পিছিয়ে যায়। আপনি এটা দেখুন, যদি দেখছেন কোনো কমপ্লিকেশান না আসছে তাহলে ঘাবড়াবেন না, কিন্তু যদি দেখা যাচ্ছে যে এইটা থেকে আপনার হয়তো দেখা গেল পিরিয়ডসের যে ব্লিডিংটা সেটা কমে যাচ্ছে, 2 দিন থেকে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক মতো হচ্ছে না, অথবা দেখা যাচ্ছে হঠাৎ করে অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, ঠিক আছে, অথবা দেখা যাচ্ছে যে কোনো সাদা স্রাবের প্রবলেম আসছে, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আর এটার সাথে সাথে যদি এমন দেখা যায় যে আগে হয়তো পেটে ব্যথা ছিল না, এখন পেটে ব্যথা হচ্ছে, বা তলপেটে ব্যথা হচ্ছে, বা আমাদের ওই পেটে ব্যথা আমার প্রথম থেকেই ছিল। আচ্ছা, আপনার বয়স কত? 28 বছর। ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আচ্ছা, ঠিক আছে। তো যখন এরকম দেখবেন যে যদি অন্য কোনো সমস্যা দেখা দেয় বা সিমটমগুলো আমি বললাম, তাহলে একবার দেখিয়ে নেবেন। বা হঠাৎ দেখা যাচ্ছে আপনার ওজন বাড়ছে, ঠিক আছে, এইগুলো কেন বলছি, অনেক সময় পিসিওডির সমস্যা থাকে। আপনি আরেকটা করতে পারেন, এটা যদি দেখছেন রেগুলার এরকম পিছোচ্ছে কয়েক মাস ধরেই, তাহলে একবার একটা ইউএসজি করে দেখতে পারেন লোয়ার অ্যাবডোমেনে কোনো প্রবলেম আছে কি না, ঠিক আছে। তার যদি প্রবলেম থাকে তাহলে তো অবশ্যই আসবেন, আর যদি মনে করেন না এখনই আমি ওইসব করতে চাইছি না, একবার ইচ্ছা করলে আপনি আমাদের এখানে এসে দেখিয়ে নিতে পারেন, ডাক্তারবাবুরা আমরা দেখলে বোঝা যাবে, আর একটু কথা বললে, যেটা সামনাসামনি দেখে বোঝা যায় সেটা ফোনে কথা বললে হয় না, তো তারপরে যদি কোনো ওষুধ দেবার থাকে সেটা দেব, কিন্তু ওই 2-4 দিন হট করে মানে পেছানোটা বা 2-4 দিন আগে হওয়াটা খুব একটা কিছু না। আর এমনি করেই কিন্তু 2 দিন করে তো এমনিই এগিয়ে আসে, 28 দিন একটা সাইকেল হয়, অটোমেটিক 30 দিন বা 31 দিন হলে 2-3 দিন করে তো চেঞ্জ হতেই থাকে। এটা পেছাচ্ছে, একটু ডিলে হচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই, একবার দরকার পড়লে আমাদের সাথে কনসাল্ট করে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ফোন নাম্বারটা নোট করে নিন, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি। হেল্পিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা যে দেখতে পাচ্ছেন 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার রাখুন, আপনারা রেখে দিন, এবং অবশ্যই আপনাদের কাজে লাগবে। তার কারণ এই নাম্বারের মাধ্যমে, এই দুটি নাম্বারের মাধ্যমে আপনারা ডিটেলসটা যেমন জানতে পাচ্ছেন, তেমন যদি কোনোভাবে আগে হয়তো কোনো চিকিৎসা করেছেন সেই টেস্ট রিপোর্টটা অবশ্যই কিন্তু বন্ধুরা আসবেন। আমি একটু বলে দিচ্ছি যে এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। আপনারা যেমন পাচ্ছেন, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনপিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পেয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা পাচ্ছেন খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, এবং আপনারা বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বনগাঁতে পাচ্ছেন ডক্টর আর দেকে পাচ্ছেন, আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ভাদুরকে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এছাড়া জামশেদপুরও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতেও ডক্টর এস ঘোষাল আছেন, এবং ডিব্রুগড়েও পাচ্ছেন আপনারা ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এই জায়গাগুলো আপনারা শিডিউলটা আমি জানিয়ে দিলাম,
আর আর এছাড়া তো আপনারা জানেন যে হেড অফিস অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেখানে সোম থেকে শুক্র বা সোম থেকে শনি আপনারা বিভিন্ন ডক্টরদের পেয়ে যাচ্ছেন। এছাড়া কলকাতার মধ্যে শোভাবাজার এবং সেটাই কিন্তু হাতিবাগানে শিফট করেছে, হাতিবাগান, এটা আপনারা জানেন, তবু একবার আমি একটু বলে দিলাম। এবং এছাড়া কিন্তু আপনারা বেলুড়ে পাচ্ছেন, ল্যান্সডাউনে, দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পাচ্ছেন, খিদিরপুরেও বন্ধুরা পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতেও বন্ধুরা পাচ্ছেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার আমতলাতে সেখানেও কিন্তু ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। আর আপনাদের অ্যানাউন্সমেন্ট আমি করে দিয়েছি কোথায় কোথায় ওপেনিং হচ্ছে, সেটাও আমি ডেটগুলো মেনশন করে দেবো। 12-25 আপনারা কিন্তু শ্যামপুরে 12-1-25 সেখানেও কিন্তু ডক্টর বি শর্মা আছেন। 19-1-25 গঙ্গাসাগরে ডক্টর বি শর্মা আছেন, এবং 26-1-25 ক্যানিংয়ে আছেন, ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন প্রথম দিনে। এছাড়াও আপনারা জানেন পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, ধানবাদেও কিন্তু ওপেনিং হবে, অবশ্যই আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো। তার আগে একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, পম্পা মাইতি। শম্পা মাইতি, বলুন শম্পাদি, কি সমস্যা বলুন? কোমর ব্যথা 15 দিন হয়ে গেল। হ্যাঁ, কোমরের ব্যথা। কোমরের ব্যথা 15 দিন হলো। হ্যাঁ, মানে কেমন ব্যথা হচ্ছে বলুন, একটু ঠিক করে বলুন। এই রাত্রে যন্ত্রণা করছে কোমর। রাত্রের দিকে যন্ত্রণা করে। আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর বয়স। আপনার চেহারা কি মোটা না পাতলা? মোটা। মোটা চেহারা। এবার আপনার কি ধরনের কাজকর্ম করেন আপনি? আপনি কি হাউসওয়াইফ নাকি বাইরে কাজকর্ম করেন? না না, হবে হাউসওয়াইফ। মানে কি ধরনের কাজ করেন বলুন একটু, মানে পরিশ্রমের কাজ বেশি হয়? না, হালকা। বেশি কাজ করতে হয় না, তাই তো? আচ্ছা, আপনি ব্যায়াম বা যোগাসন এর মধ্যে কোনো সময় আছেন না? না। আচ্ছা, আপনি শুনতে থাকুন। দেখুন, এই ব্যথাটা যে মানুষের হয়, দেখুন আজকাল 30 বছর বয়সেও হয়ে যাচ্ছে, যেটা আগে বেশি বয়স হলে হতো। আর এই কোমরের সমস্যাটা, বিশেষ করে হাঁটুর থেকেও কোমরের সমস্যাটা দেখা যায় আজকাল অল্প বয়সের মধ্যে বেশি। কেন বেশি? আমাদের লাইফস্টাইলটা। উনি বললেন কি না বেশি কাজ করতে হয় না, করেন কি তাহলে উনি সারাদিন? ওনার চেহারাটা এত কেন মোটা হচ্ছে? এগুলোর পিছনে কিন্তু কারণ আছে, ব্যথা হওয়ার পিছনে, ঠিক আছে? যখন কেউ ভালো মতো, মানে ঠিক মতো সে একটা লাইফস্টাইল ঠিক রাখবে না, যখন মেনটেন করবে না, তখন কিন্তু বিভিন্ন সমস্যাগুলো চলে আসবে। প্রথম কথা যেটা ওনার প্রবলেম, ওনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম। যে উনি বেশি কাজকর্ম, বাড়িতে হাউসওয়াইফ কিন্তু বেশি কাজকর্ম করতে হয় না, ওনার লোক আছে কাজ করা, তার মানে সেখানে ওনার কিন্তু হাত পা নড়াচড়া খুবই কম হচ্ছে। যতটুকু দরকার ততটুকুই হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথাটা কি, ওনার ক্ষেত্রে ওনার চেহারাটা মোটা, তার মানে উনি খাবার দাবার এমন খাচ্ছে যেটা থেকে উনি আরও ওয়েট গেইন করছে। এইটাকে কিন্তু মারাত্মক একটা জিনিস। কি হচ্ছে, ওনার এমন এমন খাবার খাচ্ছে, হয়তো উনি বলবে আমি না পরিমাণে অল্প খাই, কিন্তু এমন কিছু খায় যেটার থেকে কিন্তু শরীরে ক্যালোরিটা বেড়ে যাচ্ছে। এবার যদি ক্যালোরিটা বেড়ে যায়, অটোমেটিক সেখানে কিন্তু ফ্যাট হিসাবে কিন্তু আমাদের শরীরে সেই ক্যালোরিটা জমে থাকবে। এবার কি বলবো, আমি একটু আগে আমরা যে আলোচনা করছিলাম যে লিভার নিয়ে, এবার লিভার যদি ঠিকমতো ফাংশন না করে তাহলে মেটাবলিজমের গন্ডগোল হবে। এই যে আমাদের খাবারগুলো, ওটা যে এনার্জিতে কনভার্ট হবে, সেইটা কিন্তু আস্তে আস্তে হয়, স্লো হয়ে যায়। অটোমেটিক স্লো হলে কি হয়, এক্সট্রা যেটা খাবার সেটা আমাদের ফ্যাট হিসাবে আমাদের জমে থাকে বডির মধ্যে। যখনই জমে থাকবে ওর ওজনটা বাড়তে থাকবে, এবং এই ফ্যাটের ওজনটা কিন্তু কোনো লাভ নেই, মানে ক্ষতিকারক, কোনো উপকার নেই, ঠিক আছে? তো এই ফ্যাটের ওজনটার জন্য আমার শরীর যখন ভার হয়ে যাচ্ছে, আমার কিন্তু হাড় যে আছে, আমার শরীরের যে হাড়গুলো আছে, ও তখন এটাকে বহন করতে পারে না, ওজনটা বেশি হয়ে যায়। মানে ধরুন আপনি একটা ভাবুন, আপনার বাচ্চা যখন ক্লাস 2তে পড়ে, ওকে যদি 10 কেজি ওজনের একটা ব্যাগ দিয়ে দেন পিঠের মধ্যে, ও কী হবে? ও কষ্ট হবে, ও পারবে না, ওর পিঠ নিতে পারবে না, কোমর নিতে পারবে না, এসে বলবে মা আমি ব্যথা লাগছে, কষ্ট হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো। ওজন বেশি থাকলেও কিন্তু তাই হয়, কারণ এই ওজনটা কিন্তু হেলদি ওয়েট না। যে একজন খেলোয়াড় তার ওজন বেশি, সেটা আলাদা, সেটা শক্তিশালী ওজন, সেটা ভালো মাসেলের ওজন, কিন্তু এটা হচ্ছে ফ্যাটের ওজন। এই ফ্যাটের ওজনটা যদি না কমানো যায়, তাহলে আপনার ব্যথার থেকে কিন্তু আপনি রেহাই পাবেন না। দিনের পর দিন কিন্তু ব্যথার থেকে আপনার কষ্ট হতে হবে। প্রথমে আপনার একটা কাজ করতে হবে, আমাদের এখানে এসে দুটো জিনিসের ট্রিটমেন্ট আপনার একসাথে করতে হবে। একটা হচ্ছে ওজন কমানো, তার সাথে সাথে হচ্ছে এই ব্যথার সমস্যাটা ঠিক করা। ব্যথার সমস্যাটা কিভাবে করবেন, আপনি যদি নিজে করেন তো ব্যথার ওষুধ খেয়ে ফেলবেন,
সেটা খেলে ক্ষতি হবে আপনার। এখানে এলে আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কী কারণে ব্যথাটা হচ্ছে। যদি দেখা যায় আর কোনো কারণ নেই, শুধু আপনার যা বয়স, যে ওজন বেশি থাকার জন্য এটা হচ্ছে, অটোমেটিক ওজন কমাবো, ওজন কমালে দেখবেন আপনি ঠিক হয়ে গেছেন। যদি দেখা যাচ্ছে এই ব্যথাটা ওজনটা অনেক দিন ধরে বেশি বলে আপনার ঘাড় বেঁকে যাচ্ছে, তাহলে তার চিকিৎসা করানো হবে। আমাদের এখানে আয়ুর্বেদ মেডিসিনের পাশাপাশি পঞ্চকর্মা থেরাপি আছে, যেগুলো কিন্তু দেখা যায় খুব খারাপ অবস্থায় যেই রোগগুলো আছে সেগুলোকেও ঠিক করা যায়। ঠিক আছে, তার জন্য টেনশন করবেন না, কিন্তু ফেলে রাখবেন না। আসুন এখানে দেখান, ট্রিটমেন্ট করুন, আস্তে আস্তে দেখবেন উপকার পাবেন। একদম। আমরা আলোচনায় ফিরবো, তার আগে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাম, আমি আশিস সামন্ত কথা বলছি। নমস্কার, বলুন। আমি হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে, কি সমস্যা বলুন? সমস্যা বলতে আমার দাঁত চুলকানি হয় আর কি। চুলকানি হয়? আচ্ছা আচ্ছা। হ্যাঁ। কখন হয় এটা? ওটা রাত্রের দিকে বেশি হয়। না মানে শীতকালে না গরমকালে না যে কোনো সময়? ওটা সবসময় আছে। সবসময়? কতদিন ধরে হয়েছে এটা? হয়ে গেল 1.5 বছর হয়ে গেছে। আচ্ছা, মানে এটা কি সারা শরীরেই চুলকোয় না কোনো পার্টিকুলার জায়গা আছে? হ্যাঁ, ওটা পার্টিকুলার জায়গা হচ্ছে, ওটা থেকে আবার ছড়িয়ে যাচ্ছে, বুঝলেন? আচ্ছা আচ্ছা, মানে আপনার ধরুন যে প্রাইভেট পার্টে হয় বোধহয়, যেখানে আমরা ইনার পড়েন ওইসব জায়গায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাঙ্গিয়া টাঙ্গিয়া পড়েন সেই সব জায়গায় বেশি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর জন্য কোনো আগে আমার বাড়ির লোকেরও হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমার থেকে আমার বাড়ির লোকেরও হয়ে যাচ্ছে। হবে। আর এটা হচ্ছে আপনার প্রথম কথা হচ্ছে আপনার এটা কতদিন হয়েছে বললেন? 1.5 বছর, তাই তো? কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, ওষুধ তো খেয়ে করছে না। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলছি। আপনি শুনুন। প্রথম কিছু জিনিস মেনটেন করতে হবে। এইটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন একটা, ঠিক আছে? ফাঙ্গাল ইনফেকশন হলে এই ধরনের যে দাঁতগুলো হয় খুব খারাপ আর মানে ক্ষতিকারক, মানে যেতেই চাবে না শরীরের থেকে, এবং আস্তে 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 বড় বড় জায়গায় ছড়িয়ে যাবে। ধরুন এই গ্রোয়েন যেটা বলি, আমাদের ওই কুচকির জায়গাটা, ওই জায়গাটায় যদি আপনার কেন হয় এটা একটু জেনে রাখুন। প্রথম কথা হচ্ছে আমাদের যে আন্ডারওয়্যার এগুলো রেগুলার চেঞ্জ করতে হবে, রেগুলার ফ্রেশ পরতে হবে। কেমন? ধুতে হবে কোনো সাবান দিয়ে বা কোনো ডিটারজেন্ট দিয়ে, এগুলো রেগুলার ধুতে হবে, প্রথম কথা। এবার ধোয়া হলো, ধোয়ার পর শুকোতে হবে রোদে, কড়কড়া একদম যাতে হয়ে যায়, মানে একদম ড্রাই হয়ে যায়, কোথাও যাতে ওটা ভেজা না থাকে, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আমার নিজের শরীরের ওই পার্টগুলোকে ভালো করে রেগুলার সাবান দিতে হবে, রেগুলার সাবান দিয়ে। অনেকের হ্যাবিট আছে ভালো করে গা না মোছার, ঠিক আছে? দেখা যায় যে ভেজা রেখে দিল, পিঠ ভেজা, গা ভেজা, তার মানে ওই হাত পা ওই জায়গাগুলো ভেজা থাকছে। আপনি টয়লেটে যখন যাবেন, মানে পায়খানায় যাবেন, তখনও কিন্তু আমাদের ওই পার্টগুলোকে ভালো করে ধুয়ে সাবান দিতে হয় এবং মুছতে হয় ভালো করে, যাতে জল না থাকে, ঠিক আছে? এবার এইগুলো যদি মেনটেন না করেন তাহলে, এবং অন্য কারো পোশাক তো পরবেনই না কোনো মতেই, যদি মেনটেন না করেন তাহলে ওই জায়গায় যে একটা স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। এটা গরমকালেও হয়, যেহেতু গরমকালে কি হয়, ওই সব জায়গাগুলোতে যেখানে আমাদের শরীরে ফোল্ড আছে, ধরুন বগলে হোক, ওই আমাদের পায়ের ওই ফাঁকায় হোক, বিভিন্ন জায়গায় এখানে কিন্তু ঘাম বসে থাকে। এই ঘামগুলো বসে থাকতে থাকতে কিন্তু ওখানে আস্তে আস্তে এই ফাঙ্গাল ইনফেকশানগুলো করে, জল থেকেও হয় আবার ঘাম থেকেও হয়, ইনফেকশানগুলো তৈরি হয়। এবং যদি এবার আপনার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন তাহলে ওটা আরও বেড়ে যাবে, এবং এই জন্যই এইগুলো মেনটেন করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনার যেহেতু ওটা সারেনি, এবার আপনার থেকে আপনার মিসেসের তো হবেই, এটা তো স্বাভাবিক, ঠিক আছে? কারণ হচ্ছে এইগুলো কিন্তু মানে কি বলবো, কন্ট্যাক্টে এলে, মানে শরীরের মানে ওই জিনিসটার যদি কন্ট্যাক্টে আসা যায়, মানে ফাঙ্গাল ইনফেকশনটা হয়েছে, ইনফেকশনটা যদি আপনার ধরুন ওখান থেকে রস বেরায়, অনেক সময় চুলকে দিয়ে ওখান থেকে লাল রক্তের মতো বের করে ফেলে অনেকে, তো এগুলো যদি আরেকজনের শরীরে লাগে তার থেকে কিন্তু এটা ছড়িয়ে যাওয়ার চান্স খুব বেশি আছে। তো তারও কিন্তু এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নিজেকে থাকতে হবে, এবং তার সাথে সাথে মেনটেন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, উপায় নেই, নাহলে আরেকজনের থেকে আরেকজনের ছড়াবে। এবং শুধু তাই নেই, একজনের গামছা যদি আরেকজন ইউজ করলো, ধরুন আপনার হয়েছে, এবার আপনার গামছা আপনার বাচ্চা ইউজ করে নিল,
বাচ্চারও কিন্তু গায়ে হতে পারে, মানে শুধু ওই জায়গায় হবে ওরকম নেই যে আন্ডারওয়্যার যেখানে পড়ছে, হাতে বগলে যেই জায়গায় এগুলো জল জমে থাকার চান্স থাকে, স্যাঁতস্যাঁতা ভাব থাকে, কারো ঘাড়ে হচ্ছে, হাতে হচ্ছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে পারে, সারা শরীরেই ছড়াতে পারে, খুব ডেঞ্জারাস। এগুলোকে কিন্তু ওভারকামার করার জন্য প্রথমে এই নিয়মগুলো আপনার রাখতেই হবে, শুধু ওষুধ খেলে হবে না। এবার আপনার যে ওষুধগুলো দিচ্ছে ওগুলো টেম্পোরারি আপনাকে ঠিক করছে, পার্মানেন্টলি ঠিক করছে না। আপনি আসুন, আমাদের আয়ুর্বেদে কিছু পদ্ধতি আছে যেগুলো কীভাবে আপনার ভেতর থেকে সারাবে। এই যে স্কিনের প্রবলেম যেগুলো, সেগুলো আমরা খালি ভাবি যে ওপর থেকে মলম লাগালাম আর স্কিনের জন্য ওষুধ খেলাম হবে, তা না। আমাদের যে বিভিন্ন অর্গান, লিভার ঠিক না থাকলে তাহলেও আমাদের কিন্তু দেখা যায় ইমিউনিটি নষ্ট হয়, কারণ লিভার একটা এমন মানে অর্গান যে আমাদের ইমিউনিটি সেলগুলোকে ডেভেলপ করে। এবার লিভার ফাংশন খারাপ আছে, সেখানে ইমিউনিটি কম, অথবা তার জন্য কী হচ্ছে, যে কোনো ইনফেকশান আমাকে চট করে ধরে নেবে, সেটা ভাইরাল ইনফেকশান, ব্যাকটেরিয়া হোক বা ফাঙ্গাস হোক, আমাকে চট করে ধরে দেবে। তার জন্য কিন্তু ইমিউনিটিও ঠিক রাখতে হবে, তার মানে কি লিভারকে ঠিক রাখতে হবে। লিভার ঠিক থাকলে আমাদের ইমিউনিটি পাওয়ার কিন্তু ঠিক থাকবে। সেটা ঠিক থাকতে গেলে যা যা করতে হবে আমাদের করতে হবে, এখানে আমাদের সাথে এলে, আমাদের কাছে এলে আপনার পুরো চেক আপ আমরা ডাক্তারবাবুরা করে নেব। করে নেওয়ার পর আপনাকে যে ট্রিটমেন্টটা শুরু করব, দেখবেন আস্তে আস্তে আপনার যা যা প্রবলেম থাকবে একটার পর একটা দেখবেন ঠিক ঠিক হতে থাকছে। একদম। আসলে এখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেই প্রপার ট্রিটমেন্ট, প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছেন। আর তার সঙ্গে তো আপনারা জানেন বিভিন্ন রোগের চিকিৎসা হয়, সেই স্কিন ট্রিটমেন্ট থেকে শুরু করে হেয়ার ট্রিটমেন্ট, তার সঙ্গে পঞ্চকর্ম থেরাপি, বিভিন্ন ট্রিটমেন্টগুলো অবশ্যই কিন্তু আপনারা পাচ্ছেন এনবিপিতে। যে বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ আমি বলছি, মানে এই 15 দিন মতো হলো আমার এই হাঁটু ব্যথা হচ্ছে। হাঁটু ব্যথা হচ্ছে 15 দিন? আচ্ছা, 15 দিনের মতো হাঁটু পড়ে ব্যথা। গেছিলাম। হ্যাঁ, বয়স কত? বয়স হচ্ছে 47 বছর। 47। আপনি কি কোথাও পড়ে গেছিলেন, না কোনো লেগেছিল, বা এমনিতেই ব্যথা করছে? না, এই 15 দিন আগে একবার পড়ে গেছিলাম, তারপরে ওষুধ এনে খেয়েছিলাম, ভালো হয়ে গেছিল। আবার দেখছি 15 দিন হলো প্রচন্ড পরিমাণে ব্যথা। আচ্ছা, আপনি তখন কি কোনো এক্সরে বা কিছু করেছিলেন? না 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 কিছু করেননি। আচ্ছা, আপনি শুনুন, আমি বলছি। দেখুন কি হয়, এই যে যখন আমরা পড়ে যাই, যে জায়গাটা আঘাত লাগে, ধরুন আমি মাটিতে পড়ে গেলাম, আমার হাঁটুতে লাগলো, তাহলে আমার হাঁটুতে আঘাত লাগলো। এই আঘাত লাগার পর দুরকম হয়, একটা হয় কি হাড়ের ক্ষতি হতে পারে, আরেকটা হচ্ছে সফট টিস্যু ইনজুরি হতে পারে। সফট টিস্যু মানে কি, আমাদের মাসেলের কোনো ক্ষতি হতে পারে, আমাদের লিগামেন্টের কোনো ক্ষতি হতে পারে, আমাদের টেন্ডনের ক্ষতি হতে পারে, কার্টিলেজের ক্ষতি হতে পারে। এগুলো আমি যেগুলো নামগুলো বলছি না, এগুলো সব আমার ওই জয়েন্টের কাছাকাছি রয়েছে, ঠিক আছে? বিভিন্ন জয়েন্টেই কিন্তু এই সব থাকে। মাসেল তো জানেনই সারা শরীরেই রয়েছে। তো ওগুলোর মধ্যে চোট লাগে। অনেক সময় কি হয়, আমরা একটু বরফ দিলাম বা একটু ব্যথার ওষুধ খেলাম, তখন ওটা কমে যায়। কিন্তু আবার যখন আমরা চলাফেরা করতে গিয়ে যখন ওই জায়গাগুলোতে আবার চাপ লাগছে, তখন যদি ব্যথাটা বা মানে সমস্যাটা অল্প থাকে, সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। রেস্ট যদি না দিতে পারি ঠিকমতো, খাদ্য খাওয়া ঠিকমতো খেয়ে ওটাকে ঠিক না করতে পারি, এগুলো হতে পারে। তো আপনার ক্ষেত্রে যদি ভেঙে যেত তাহলে তো আপনি বুঝতেই পারতেন, কিন্তু এই সফট টিস্যু ইনজুরিগুলো, এগুলো মানুষ অনেক সময় বুঝতে পারে না, পরে দেখা যায় যে এই সমস্যাগুলো হচ্ছে। আপনি একবার আমাদের কাছে আসুন, আমরা দেখব যে সফট টিস্যু ইনজুরির ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করলে দেখবেন এই ব্যথাটা কিন্তু কন্ট্রোল হয়ে যায়। হ্যাঁ, যদি আপনি ব্যথা না খেতেন তাহলে হয়তো বুঝতে পারতাম যে আপনার ওখানে আর্থারাইটিসের হয়তো ব্যথা আছে, বা ধরুন আপনার চেহারা অনেক ভারী, তার জন্য ব্যথাটা হচ্ছে। কিন্তু যেহেতু এটা একটা চোট লেগেছিল, আমি ধরে নিচ্ছি যে ওই চোটের থেকে ব্যথাটা, যেটা সফট টিস্যু ইনজুরি হয়, এরও ট্রিটমেন্ট আছে। যে কোনো ব্যথারই কিন্তু ট্রিটমেন্ট আছে। কী কারণে ব্যথাটা হচ্ছে সেটা জেনে আমাদের ডাক্তারবাবুরা আপনাকে ট্রিটমেন্ট করবে, অটোমেটিক দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আমরা একটু দেখে নিই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন দূর দূর প্রান্ত থেকে, কাছের দূরের বন্ধুরা এসে কতটা তারা সুস্থ সবল, রোগ সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে যারা এসে উপকৃত হয়েছেন এবং কতটা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন, তাদের বক্তব্যগুলো আমরা শুনবো অবশ্যই আপনাদের কাছে। সেটাই আমরা ক্লিপিংসের মাধ্যমে তুলে ধরছি এবং আপনারা দেখুন কতটা আনন্দিত, কতটা উচ্ছ্বসিত, কতটা আবেগ প্রবণ হয়ে তারা কিন্তু শেয়ার করছে আপনাদের কাছে। আমরা ফিরে আসবো অবশ্যই আবার বিরতির পরে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখুন। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালি রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থারাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে।
এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ইয়ে হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুহারা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো। মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়েছি। খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা আগের তুলনায় সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম না। মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ অনেকটাই আপনি? ভালো। ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল, কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস, হ্যাঁ, মানে কোমরের যন্ত্রণা হতো, আচ্ছা পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানের ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। 15 তো দিনের 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন। অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ, ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্ট তো ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? Prostate-এর আর কি problem। প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল, আচ্ছা, হ্যাঁ, আমি কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যা ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? ফিল মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? পুরা কিছু পাইনি। মানে কিছুই এবার পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য আচ্ছা। যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? এখন প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? করছি। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? অনেকটা সুস্থ আছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আমরা ছোট ছোট ক্লিপিংস আপনাদের কাছে তুলে ধরলাম, তার কারণ এরকম অসংখ্য আছে, আমরা সময়ের অভাবে আমরা সেখানে হয়তো 2-3টে আপনাদের কাছে তুলে ধরছি যে তারা কতটা আনন্দিত, কতটা প্রাণবন্ত, কতটা তারা আবেগপ্রবণ হয়ে বলছেন। এবং মানে কি বলবো, যে বিভিন্ন রোগ, মানে এতটা কঠিন জটিল ক্রনিক রোগ থেকে শুরু করে বিভিন্ন রোগ নিয়ে তারা এসেছিলেন এনবিপিতে। আমার মনে হয় এটা বিভিন্ন জায়গায় তারা ঘুরেছেন, হয়তো চিকিৎসাও করিয়েছেন, কোনো ফল পাননি। এখানে এসেই আমার মনে হয় সেই ট্রিটমেন্টটা পেয়েছেন প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে। এটাই মনে হয় তাদের হয়তো শেষ ঠিকানা বলেই মনে হয় তারা এতটা আনন্দিত যে তারা সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছেন। আমরা সেটাই আপনাদের কাছে পৌঁছে দিলাম, তুলে ধরলাম। অবশ্যই আপনাদেরও এইভাবেই কিন্তু ভাবতে হবে। সেই ভরসা জায়গাটাই মনে হয় এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। প্রত্যেকটি ডক্টর তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের মেধা শিক্ষা দিয়েই কিন্তু তারা আজ এতটা সুন্দর প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছেন। অবশ্যই আমরা আবার একটু আলোচনায় ফিরব।
স্যার যেটা হলো যে এই যে লিভারের সমস্যায় আমরা কি বলবো যে ফুড হ্যাবিটস বা লাইফস্টাইল আমাদের অনেকটাই দায়ী করছে? হ্যাঁ, অবশ্যই লাইফস্টাইলটাই এবং ফুড হ্যাবিটটা এটাই সবচেয়ে বড়। হ্যাঁ, এখানে দেখুন আমরা যেগুলো মোটামুটিভাবে বলি লিভারের ফাংশন কি কি আছে, একটা হচ্ছে মেটাবলিজম। মেটাবলিজমটা কি, যে আমরা কিভাবে খাদ্য খাবারগুলোকে ওটাকে এনার্জিতে কনভার্ট করছি, এটা হচ্ছে মেটাবলিজম সহজ ভাষায় বলতে গেলে। আচ্ছা, তারপরে আবার কি হচ্ছে, আমাদের যে সুগার মানে ব্যালেন্স করা, ব্লাডের মধ্যে কতটা সুগার থাকবে, এই যে সুগার ব্যালেন্স রাখাটা, এইটা কিন্তু লিভারের একটা গুরুত্বপূর্ণ কাজ। ঠিক আছে, তারপরে ধরুন আমাদের যে বডিকে ডিটক্সিফাই করা, ডিটক্সিফাই মানে যে যাতে শরীরের টক্সিন কোনো ব্লাডে না যেতে পারে এবং খারাপ জিনিসটাকে ও চেঞ্জ করে শরীর থেকে ইউরিনের সাথে ধরুন বের করে দেয়। এই যে কাজগুলো, এগুলো লিভারের কাজ। তারপরে ধরুন আমাদের ধরুন বিভিন্ন ধরনের যে ডাইজেশন, বডিতে অ্যাবজর্পশন, এগুলো যেগুলো হয় বিভিন্ন খাদ্য খাবার, সেগুলো কিন্তু লিভারের দ্বারা হয়। লিভার একটা বাইল জুস তৈরি করে যেগুলো আমাদের এই ডাইজেশনে হেল্প করে। তার সাথে সাথে ধরুন কিছু ভিটামিনস, মিনারেলস, সেগুলো কিন্তু ওটাকে মানে সাহায্য করে সেগুলোকে ঠিক রাখতে বা শরীরে কাজ করাতে। তো এই যে এতগুলো ফাংশন, এগুলোর সবগুলোই গন্ডগোল হয়ে যায় যখন আমরা খাদ্য খাবারের উল্টোপাল্টা করা শুরু করি। ঠিক আছে, কারণ কি, কেন গন্ডগোল হয়ে যায়? এই যে আমি বললাম ডাইজেশন, এবার ডাইজেশন করতে সাহায্য করছে, এবার অতিরিক্ত মাত্রায় যদি আমার শরীরে এমন কিছু গেল যেটা হয়তো লিভারের ওপরে এফেক্ট পড়ে, অটোমেটিক তখন লিভারের ফাংশনটা গন্ডগোল হবে। আবার দেখা যাচ্ছে অনেক সময় যে আমরা যেটা টক্সিন, অতিরিক্ত টক্সিক খাবার খাচ্ছি, যেগুলো আমাদের খুব খারাপ। টক্সিক খাবার বলতে গেলে কি বুঝবেন, ধরুন খুব বেশি যারা ওষুধের মধ্যে থাকে, এই যে কেমিক্যাল ওষুধের মধ্যে মানে বছরের পর বছর ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছে, এরকম অনেক ওষুধ আছে যেগুলো শরীরে লিভারে ক্ষতি করে, সেগুলো খেয়ে যাচ্ছে, তাহলে লিভারের উপরে চাপ পড়ছে, লিভারের কষ্ট হচ্ছে। আবার অনেকের দেখা যাচ্ছে এই যে প্যাকেটে আনা যে বাইরের খাবারগুলো, তারপরে ধরুন দোকান থেকে কিনে খাবারগুলো, এইগুলো কিন্তু অনেক ক্ষতি করছে, সেগুলোর থেকেও হতে পারে। অনেকে আবার খুব বেশি ড্রিঙ্ক করছে, মদ ইনটেক করছে, সেখান থেকেও হতে পারে। অনেকে খুব তেল মশলা খুব বেশি খাচ্ছে, বাড়িতে খাবার খাচ্ছে কিন্তু তেল মশলা বেশি, অনেকটি পাওয়া যায় এটা, বলে বাইরের খাবার খাই না, ঘরে তেল খুব রসিয়ে কষিয়ে খাচ্ছে, সেখান থেকেও হতে পারে। এই যে লিভারের ওপর সমস্যাগুলো হচ্ছে, এটা কোত্থেকে আসছে? আমাদের খাওয়া থেকে। এই যে খাওয়া থেকে হচ্ছে প্রবলেমটা, অটোমেটিক লিভার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। যখনই লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমন কিন্তু রোগের সৃষ্টি হচ্ছে আমাদের শরীরে। অবশ্যই আমাদের এই লাইফস্টাইল এবং খাদ্য খাবার কিন্তু অবশ্যই আমাদের লিভার খারাপ করার জন্য দায়ী। একদম। আমরা আরও এই বিষয়ে জানবো, একজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। বলুন। আমি রাজকুমার দাস বলছিলাম। কোথা থেকে ফোন করছেন? আমি বলছিলাম খড়গপুর থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে মানে প্রচুর হেয়ার ফলিং হচ্ছে আমার। আর হেয়ার ফলিংটা যে হচ্ছে মানে গোড়া থেকে চুলটা উঠছে। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? হয়ে গেল 1 মাস করে হয়ে গেল। 1 বছর? 1 মাস। আপনি এর জন্য কোনো চিকিৎসা করিয়েছেন? না, আমি কোনো চিকিৎসা করিনি। আমি ওই হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, কিন্তু কিছুদিন দেখছি কোনো মানে রেজাল্ট পাচ্ছি। আচ্ছা, আপনি একটা আমি যেভাবে বলছি শুনুন, তাতে উপকার পাবেন। আচ্ছা, মাথায় ড্যান্ড্রাফ আছে? না, ড্যান্ড্রাফ নেই। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। প্রথম কথা হচ্ছে, দেখুন আপনার 1 মাস আগে চুল পড়া শুরু হয়েছে, ঠিক আছে? আপনি যদি 1 মাস আগে যতগুলো চুল পড়তো, আজকে কিন্তু তার থেকে বেশি চুল পড়ছে, এইটা কিন্তু স্বাভাবিক। কেন স্বাভাবিক বলছি? চুলের সমস্যা প্রত্যেক দিনই কিন্তু বাড়তে থাকে। এবার আপনার 1 মাস হয়ে গেল, দেখবেন আগামী 1 মাসের মধ্যে যদি আপনি চিকিৎসা না করান, অটোমেটিক দেখবেন চুল পড়া আরও বাড়ছে। এবং চুল পড়াটা তো একরকম, চুলের গোড়া যেখান থেকে চলে আসছে, তার মানে সেখানে আর চুলের বীজটা নেই। একটা বীজ থেকেই তো আমাদের গাছ তৈরি হয়, যেমন চুলের ওরকম একটা বীজ থাকে, ঠিক আছে? এবার যদি বীজটাই না থাকে, সেখান থেকে নতুন চুলটা আসবে কিভাবে? সারা জীবনে একটা চুল ধরুন 18 বার মতো জন্মায় সারা জীবনে, একটা চুল। এবার ওই বীজটা যদি নেই হয়ে যায়, তাহলে ধরুন ওখান থেকে আর নতুন চুল আসবে না। কেন বীজটা ওরকম খারাপ হয়ে যায়? অনেক সময় কি হয়, আপনার যদি চুলের গোড়া শক্ত না থাকে,
শক্তিশালী না থাকে তখন কিন্তু চুল আঁচড়াতে গেলেও হবে, শ্যাম্পু মাখতে গেলেও হবে, মাথা দিয়ে ঘুমোলে নাড়াচড়া করতে গেলেও অনেক সময় হয়। এই যে চুলের যদি গোড়া উঠে আসে তাহলে কিন্তু সেখান থেকে ফলিকেল বলা হয় চুলের গোড়াগুলোকে, ঠিক আছে? ওই ফলিকেলটা যদি নষ্ট হয়ে যায় সেখান থেকে চুল কিন্তু আর আসবে না, যতই চেষ্টা করুন। তাহলে যত দিন যাবে এই চুলের যে ড্যামেজটা আরও বাড়ছে, তাহলে আপনার তাড়াতাড়ি ট্রিটমেন্ট করাতে হবে। কি করতে হবে? আপনার ড্যান্ড্রাফ নেই, তার মানে চুলের গোড়া একদমই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। ট্রিটমেন্ট করিয়ে চুলের যে গোড়াটাকে সেটা শক্ত করাতে হবে। আমাদের এনবিপিতে সেই ট্রিটমেন্ট আছে, চুলের গোড়া শক্ত হবে। যখন চুলের গোড়া শক্ত হবে তখন আর চুলগুলো কিন্তু আপনার পড়বে না, ঠিক আছে? এটা গেল একরকম। আর যদি দেখা যাচ্ছে আপনার চুলের গোড়া উঠে আসছে না, কিন্তু দেখা যাচ্ছে চুল ভেঙে ভেঙে পড়ছে, তাতেও দেখা যাচ্ছে যে চুল আর নতুন চুলটা ভালো মতো আসছে না, চুলের ওপরের পার্টটা ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু নতুন চুল আসছে না, সেখানেও তার আলাদা ট্রিটমেন্ট আছে। প্রত্যেকটা চুলের যে ক্ষতি হচ্ছে তার কারণগুলো আলাদা আলাদা হয় এবং ট্রিটমেন্ট সেভাবে হয়। অনেকের চুল খুব রুক্ষ থাকে, সেখান থেকে চুল পড়ে। অনেকের মহিলাদেরও দেখা যায় চিরুনি দিয়ে আঁচড়ালে চুল পড়ে, ঠিক আছে? তো এই যে চুলের গোজ কমে যায় বলে, কেন হয়? এইটা হচ্ছে একটা কারণ, যে চুলগুলো বাড়তে পারে না, অথবা চুলের গোড়া নষ্ট হয়ে যাচ্ছে, চুলের গোড়াগুলো উঠে আসছে। তার জন্যই দেখা যায় অনেকেই বলে আগে আমার কত চুল ছিল, এত মোটা বেনি হতো, এখন দেখা যায় ছোট হয়ে গেছে। চুলের দুঃখ হয় তখন, কিন্তু এটা সময় থাকতে ট্রিটমেন্টটা করালে কিন্তু দেখা যায় এই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায়। তো আপনার যে প্রবলেমটা হয়েছে 1 মাস ধরে, আর ফেলে রাখবেন না, আসুন হেল্পলাইন নাম্বারে কল করুন, আপনার কাছাকাছি সবচেয়ে কোন চেম্বার আছে, নিয়ারেস্ট চেম্বারে যান, গিয়ে দেখান, এর ট্রিটমেন্ট আছে, করলে কিন্তু আপনি বেটার রেজাল্ট পেয়ে যাবেন। একদম। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের দুটি নাম্বার কিন্তু নোট করতে হবে। আমি একটু বলে দিচ্ছি, হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন। আপনার বাড়ি থেকে আপনার এই যে চেম্বার, ডাক্তারবাবুদের যে চেম্বারগুলো রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে, পৃথিবী জুড়ে রয়েছে, কোথায় আপনার কাছাকাছি আছে আপনারা, তার জন্য কিন্তু এই দুটি নাম্বার কিন্তু ভীষণভাবে হেল্প করবে। আমি একটু ডিটেলসটা জানিয়ে দিচ্ছি ডাক্তারবাবুদের কোথায় কখন পেয়ে যাচ্ছেন। আপনারা কিন্তু রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, এবং শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়া খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন, এবং বনগাঁতে পাচ্ছেন ডক্টর আর দেকে পেয়ে যাচ্ছেন, এবং আগরতলাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে পাচ্ছেন। এছাড়াও শিলচরে বন্ধুরা পাচ্ছেন ডক্টর শিলচরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, আমাদের আজকের যিনি গেস্ট ডক্টর, শিলচরে পাচ্ছেন। এছাড়া কিন্তু বন্ধুরা পাচ্ছেন জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, গৌহাটিতেও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষাল, এবং ডিব্রুগড়েও বন্ধুরা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন। এগুলো হলো আপনাদের সারা ভারতবর্ষ জুড়ে যে জায়গাগুলো, চেম্বারগুলো রয়েছে, সেগুলো আমি মেনশন করে দিলাম। এবং আপনারা জানেন যেটা কলকাতার মধ্যে, যেটা হলো হেড অফিস, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের কিন্তু হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত। সেটা সোম থেকে শনি বিভিন্ন ডক্টররা রয়েছেন, তার আগে থেকে হেল্পিং নাম্বারের মাধ্যমে আপনারা একটু জিজ্ঞাসা করে নিন, একটু জেনে নিন ডিটেলসটা। আর কলকাতার মধ্যে আরও যে জায়গাগুলো, শোভাবাজার সেটা শিফট করেছে হাতিবাগানে, সেটা আপনারা জানেন। এছাড়া কিন্তু খিদিরপুরে পাচ্ছেন, এবং হাওড়া, যেটা হাওড়ার শিবপুর বাল্টিগুড়িতে পাচ্ছেন, এবং বেলুড়ে পাচ্ছেন। আরেকটি হলো দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে বন্ধুরা পাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার আমতলাতে পাচ্ছেন অবশ্যই, সেখানে কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন, যিনি এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। আর কোথায় কোথায় ওপেনিং হচ্ছে আমি সেগুলো ডেটগুলো মেনশন করে দিচ্ছি। 12-1-25 শ্যামপুরে হচ্ছে, আপনারা জানেন ডক্টর বি শর্মাকে সেদিন প্রথম দিন পেয়ে যাচ্ছেন, এবং 19-1-25 গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং 26-1-25 ক্যানিংয়ে, এই জায়গাতেও কিন্তু আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টরকে পাচ্ছেন। এছাড়াও জানেন আপনারা পুরুলিয়া, ঝাড়গ্রাম, ধানবাদ, এগুলো কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো কবে কোন সময় ডাক্তারবাবুদের পেয়ে যাচ্ছেন, আমরা ডিটেলসটা পরে বলে দেবো, অ্যানাউন্সমেন্ট করে দেবো পরবর্তী অনুষ্ঠানে। ফোন নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি, 9830235527 একটি নাম্বার, হেল্পিং নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হলো হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানছেন। আর যদি কোনো চিকিৎসা করে থাকেন, ট্রিটমেন্ট করে থাকেন, সেই রিপোর্টটা প্লিজ আপনারা কিন্তু সঙ্গে নিয়ে আসবেন। আমরা এবার একটু আলোচনা ফিরবো ডাক্তারবাবু, যেটা হলো এই কথাটা খুব অনেকেরই শোনা যায় যে এই যে অনেক সময় গ্যাস, অম্বল, অ্যাসিড ভীষণ পরিমাণে রয়েছে, তাদের ক্ষেত্রে কি লিভারে অনেকটাই কিন্তু এফেক্ট করতে পারে, এই সমস্যাটা আসতে পারে?
হ্যাঁ, এটা তো অবশ্যই। দেখুন, আমাদের যখন অ্যাসিডিটি হয় তার পিছনে তো কিছু কারণ থাকে। তার মানে কি, আমার শরীরের মধ্যে অ্যাসিডের মাত্রাটা বাড়ছে। এবার এই অ্যাসিডগুলো যদি দেখা যেত যে অ্যাসিড আমাদের ব্লাডের মাধ্যম দিয়ে চলে, মানে শরীরের থেকে ব্লাডে চলে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু ব্লাডটা কিন্তু বিষাক্ত হয়ে যেত। তাহলে আমরা হয়তো সুস্থ থাকতে পারতাম না, বড় বড় ক্ষতি হয়ে যেত, ঠিক আছে। কিন্তু এটা তখন কি হচ্ছে, এই যে এক্সট্রা অ্যাসিডটা, ওটা কিন্তু আমি অপ্রয়োজনীয় জিনিস হিসেবে যদি বলি, তাহলে কিন্তু এটাও কিন্তু লিভার কিন্তু সেটাকে কি করছে, ওটাকে ছাঁকনির মতো কাজ ছেঁকে রাখছে, যাতে ওই অ্যাসিডটা যাতে আমাদের ব্লাডে না যেতে পারে। যখন এরকম হচ্ছে, অটোমেটিক কি হয়, লিভারের ওপরে কিন্তু চাপ আসে, লিভার ফাংশানে কিন্তু গন্ডগোল হয়, এবং দেখা যায় লিভারের অনেক রকম কিন্তু রোগ হয়। আমি একবার নামগুলো বললে আপনারা হয়তো শুনে থাকবেন। দেখুন, একটা হয় কি, যে জন্ডিস আমরা খুব কমন জানতে পারি। জন্ডিস কি হয়, আমাদের যে বাইল জুসটা ব্লাডের মধ্যে যখন বেশি পরিমাণে ঢুকে যেতে থাকে, তখন কিন্তু আমাদের দেখা যায় যে আমাদের গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, হলদেটে হয়ে যাচ্ছে, যেটাকে অনেক সময় বলা হয় পাণ্ডু রোগ, ঠিক আছে। যে এই রোগটা কিন্তু দেখা যাচ্ছে জন্ডিস হয়ে যাচ্ছে। হলুদ হয়ে যাবে গায়ের রং, নখ হলুদ হয়ে যাবে, চোখের সাদা জায়গাগুলো হলুদ হবে, এবং এর যাদের হয় এরকম দেখবেন তাদের পেচ্ছাপের কালারটা একটু আগে বলেছিলাম যে পেচ্ছাপ যদি গন্ডগোল হয়, মানে তেলে কালার হয়, মানে সরষার তেলের মতো অনেকটা ডিপ কালার হয়, ঠিক আছে, গোল্ডেন কালার বলতে পারেন, তাহলে কিন্তু বুঝবেন যে হ্যাঁ, তাহলে ওখানে একটা কিন্তু জন্ডিসের সমস্যা আছে। টেস্ট করলেই সেটা রিপোর্টে বোঝা যাবে। এবং তার সাথে দেখবেন পায়খানা কষে যাবে, পায়খানার রং সাদাটে হবে, এগুলো কিন্তু দেখা যায়, ঠিক আছে। আবার একটা হয় যে হেপাটাইটিস, ওটা একটা যে ইনফেকশন হয়, ওই হেপাটাইটিস ইনফেকশন থেকে হেপাটাইটিস A, B, C বিভিন্ন আলাদা আলাদা নামে আছে অনেকগুলোই। এবং এখানেও কিন্তু আমাদের দেখা যায়, আমাদের হেপা মানে হচ্ছে আমাদের লিভারটাকে বলা হচ্ছে, তো এটাকে কিন্তু কি হয়, ইনফ্লেমেশন হয়। আইটিস মানে হচ্ছে ইনফ্লেমেশন, মানে ফুলে যাবে, সেখানে টনটন করবে, ব্যথা করবে, গরম হয়ে থাকবে, এই ব্যাপারগুলো থাকবে। এবং যখন কোনো অর্গান ফুলে যায়, তার মানে তার ওখানে কিন্তু গন্ডগোল হয়েছে এবং সে ঠিকমতো কাজ করছে না, এটা মাথায় রাখবেন। আমাদের চেহারার মধ্যেও দেখবেন, একটা হলো মানুষ রোগা, অতিরিক্ত রোগা, আরেকটা হচ্ছে সুস্থ একটা চেহারা, ঠিক আছে, না রোগা না মোটা। আবার অনেকে আছে দেখবেন মোটা হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, চোখের পাতা ফুলছে, হাঁটু ফুলছে, পায়ের গোড়ালি ফুলছে, চেহারা ফুলে যাচ্ছে, পুরো শরীর ফুলছে। এই যে ইনফ্লেমেশন, এটাকে বলা হয় ইনফ্লেমেশন। এই মোটা হয়ে যাওয়াটাও কিন্তু খুব ক্ষতিকারক, ঠিক আছে। তার পিছনে কিন্তু দেখা যাবে অনেক কারণ আছে, কারো লিভারের প্রবলেম হতে পারে, কারো কিডনির প্রবলেম হতে পারে, অনেক কিছু হতে পারে, ঠিক আছে, কারোর ওষুধের সাইড এফেক্ট হতে পারে। তো এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। অনেকের দেখা যায় থাইরয়েড থেকে হচ্ছে, অনেকেই বলে আমরা ওর আমি তো বেশি খাবার খাই না, তাও কেন ফুলছি, তাহলে ভেতরে কোনো রোগ আছে, ওগুলো ফাইন্ড আউট করতে হয়। তো লিভারের থেকে ওই রকম হতে পারে, তো লিভারের একটা ওই রকম বললাম হেপাটাইটিস। তারপরে আমরা আসি যেটা আজকাল খুব কমন শোনা যায়, আপনি যেটা বললেন খাদ্য খাবারের কি লিভারকে ড্যামেজ করে, অবশ্যই ড্যামেজ করে। যেমনি হচ্ছে আমাদের ফ্যাটি লিভার, ফ্যাটি লিভার দেখবেন আজকাল অনেকেই বলে, আর 90% মোটা লোকের দেখবেন ফ্যাটি লিভার আছে। ফ্যাটি লিভার দুরকম হয়, একটা হয় মদের থেকে, মদ যারা অতিরিক্ত পান করে তাদের দেখা যায় যে ফ্যাটি লিভার হয়েছে। আরেকটা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বলে, মানে যারা ধরুন মদ খায়নি না কোনো দিন, ঠিক আছে, তাদের নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার দেখা যায় কি, যে তাদের যে খাদ্য খাবারের ধরনটা, তার থেকে কিন্তু ফ্যাটি লিভার জেনারেলি হচ্ছে। এবং এই ফ্যাটি লিভারটা কি, আমাদের যে লিভার আছে, লিভারের ওপরে একটা ফ্যাটের আস্তরণ, মানে একটা কভারিং হয়ে যায়, মানে একটা কি বলবো, লিভারের ওপরে আর একটা কি বলবো কভার হয়ে যায়, কভার করে দেয় লিভারটাকে, ঠিক আছে। সেটা যত বেশি হবে তত তার গ্রেড বাড়বে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এরকম হয়। তারপরে লিভার সেল ড্যামেজ হয়, যেগুলো আমরা বলি সিরোসিস অফ লিভার। লিভার সেলটা একেবারে নষ্ট হতে থাকে, ধ্বংস হতে থাকে, সিরোসিস অফ লিভার। এবং তারপরে যেটা আসে যে লিভার ক্যান্সার আসে। এগুলো আমরা বললাম যে লিভারের বিভিন্ন রোগ। সিমটম যেমনি আগে বলছিলাম, আরও কিছু সিমটম আছে, যেমন ধরুন যখন সমস্যাগুলো বেড়ে যায় তখন ওই যে ফোলা, হাত পা ফোলা, মুখ চোখ ফোলা, এগুলোও হতে পারে। দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে কি হচ্ছে, বমি হচ্ছে, খাওয়া হজম হচ্ছে না, খেতে পারছে না, বমিও হয়ে যেতে পারে, এই সমস্যাগুলো কিন্তু তখন চলে আসে। তো লিভারের প্রবলেম কিন্তু আমাদের একটা লাইফস্টাইল প্রবলেম, এবং সেটা আমরা যদি খাদ্য খাবার মেনটেন করি,
অতিরিক্ত শরীরে অ্যাসিড হচ্ছে না। দেখুন অ্যাসিডটা হচ্ছে কেন এটা বার করতে হবে। অ্যাসিড হলো আপনি অ্যাসিডের ওষুধ খেয়ে নিলেন, অ্যাসিড আর আপনার গলা বুক জ্বলল না, তার মানে এইটা নয় যে আপনার অ্যাসিড কমে গেছে। অ্যাসিড কিন্তু আপনার শরীরেই রয়ে গেছে, বেড়েই আছে। সেটাকে বন্ধ করতে গেলে যাতে নর্মালভাবে অ্যাসিড হয়, অ্যাসিডটা দরকার কিসে? আপনার খাদ্য খাওয়ার, হজম করার। তো যখন খাদ্য খেয়ে নেই আপনি, হজম করার সময়টা না, তা তখন কেন বাড়ছে? তার মানে আপনার ভেতরে গন্ডগোলটা হচ্ছে। আপনি ওষুধ কত খাবেন, ওষুধের সাইড এফেক্ট আছে। তার জন্যই বলবো যে একটা যদি পার্মানেন্ট চিকিৎসা চান, যে ট্রিটমেন্টটা করলে আপনি এটা সারা জীবনের মতো সুস্থ হয়ে যাবেন, তাহলে একটাই কাজ করতে হবে, আপনার কিন্তু আসতে হবে আমাদের এনবিপিতে। এনবিপিতে এরকম আপনারা তো দেখছেন টিভিতে যে আমাদের দেখানো হচ্ছে সেই পেশেন্টদের ইন্টারভিউগুলো, এরকম অনেক ইন্টারভিউ আছে, শয়ে ইন্টারভিউ আমরা রেডি করেছি, মাঝে মাঝে চেঞ্জ করে করে আমরা চালাই। এবং সবার থেকে নেওয়াটা সম্ভব হয় না, এই জন্য অনেকে নিজেদের মুখ দেখাতে চায় না টিভিতে, তার জন্য তাদের ব্যক্তিগত ব্যাপারের জন্যই আমরা এটা দেখাতে পারি না। কিন্তু এরকম হাজার হাজার পেশেন্ট আছে যারা এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে। তো এই কোনো সমস্যাই মানে আপনার ক্ষতি করবে না, বা যদি আপনি সেই রোগ নিয়ে বেঁচে থাকতে হবে না, তার থেকে সুস্থ হতে পারবেন যদি আপনি সঠিক টাইমে আমাদের কাছে আসেন, ট্রিটমেন্ট করেন। নিজে ডাক্তারি করলে হবে না। আমাদের এখানে ডাক্তারবাবুরা বললো আপনি এই ওষুধগুলো খাবেন, এতদিন খাবেন, আপনি ভাবলেন যে আপনি ব্যাপারটা আরও বেশি ভালো বোঝেন, আপনি কিন্তু নিজে নিজে ভাবলেন যেটা ওষুধ দিতে 10 দিন খেতে বললে আপনি কি করলেন 5 দিন খেয়ে বসে থাকলেন। এরকমটা করবেন না। যে কোনো ওষুধ তার একটা কোর্স থাকে, সেটা অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, আয়ুর্বেদা হোক, যে কোনো প্যাথি হোক, ঠিক আছে? তো এই আয়ুর্বেদারও কিন্তু একটা প্যাথি আছে, মানে একটা কোর্স আছে। এই আয়ুর্বেদার জন্য যে কোর্সটা ডাক্তারবাবুরা ঠিক করে দেবে যে আপনি ডেলি এতটা ওষুধ খাবেন বা এতটুকু ওষুধ খাবেন, তার থেকে বেশিও খাবেন না, তার থেকে কমও খাবেন না, যতটুকু প্রয়োজন সেইভাবে কিন্তু ডাক্তারবাবুরা দেবেন। এবং এইটা আপনি মেনটেন করলে দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্ট পাচ্ছেন, ঠিক আছে? এবং একটা টাইম এমন আসবে আপনি সুস্থ হয়ে যাবেন, সেইটার থেকে কোনো রিপোর্ট আমরা করালে রিপোর্টের আপনি দুটো দেখতে পাবেন, আগে কি ছিল আর পরে কি হলো। এবং আলটিমেটলি আপনার কিন্তু ওষুধ বন্ধ করে দেওয়া যাবে, আবার ফিরে আসবে না। অবশ্যই আমাদের গাইডলাইন্স অনুযায়ী আপনি চলবেন আশা করব। যদি এইভাবে মেনটেন করতে পারেন, দেখবেন বড় বড় রোগ যা হয়তো আপনার এতদিন সারেনি বা আপনি সেগুলো থেকে মুক্তি পাননি, হয়তো দেখা যাবে এখানে আসলে আপনি সেরে যাচ্ছে, এরপর আপনার বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াতে হবে না। তো এরকম অনেক কিছু আছে যেটা এনবিপিতে হয়, যে শুধু মানে বলতে থাকলে শেষ হবে না, আর বেশি বললে মনে হবে আমরা বাড়িয়ে বাড়িয়ে বলছি। আপনার যে কোনো একটা ছোট সমস্যা নিয়ে আসুন, দেখুন ওটা সারছে কিনা, তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে কিনা, যেটা আপনি ফেল হয়ে গেছেন অন্য জায়গায় সেটা এখানে এসে সারছে কিনা। অবশ্যই আপনি যখন আসবেন ডাক্তারবাবুরা কনসাল্ট করবেন। যদি এমন কোনো রোগ থাকে যেটা বা আপনার শরীরে এমন পরিস্থিতি হয়েছে যেটা আমাদের ডাক্তারবাবুরা দেখে ভাবছেন না এইটার জন্য কোনো আর ওষুধ এখন দিলে কাজ হবে না, সেটাও বলে দেবে। এমন নয় যে আপনি আসলেন সেটা রোগ সারবেন আপনাকে জোর করে ওষুধ খাইয়ে দেবে, এইটা এনবিপিতে কখনো হয় না। এনবিপিতে প্রপার ট্রিটমেন্ট হয়, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, এবং যে কোনো রোগ গোড়া থেকে যাতে সারে তার জন্য ট্রিটমেন্ট হয়। সিমটোম্যাটিক রিলিফ শুধু নয়, তার গোড়া থেকে যাতে সারে সেটার জন্যই কিন্তু এখানে চেষ্টা করা হয়। একদম। আসলে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছেন। প্রত্যেকটি ডক্টর তাদের মানে কি বলবো, অক্লান্ত তাদের পরিশ্রম এবং তাদের মেধা, তাদের শিক্ষা সব কিছুকে কাজে লাগিয়ে কিন্তু তারা প্রপার ট্রিটমেন্টটা দিচ্ছেন। তখন খুব প্রাকৃতিক উপায়, তখন আপনারা জানেন যে আয়ুর্বেদ চিকিৎসা হলো একেবারে একটা প্রাকৃতিক উপায়ে ভেষজ গুণ সমৃদ্ধ, যেই উপাদান দ্বারা কিন্তু আপনি সেই কাজটি, সেই ট্রিটমেন্টটা হচ্ছে। ওষুধ মানে মেডিসিন, আর আপনাকে সেটা যে দীর্ঘ বছর আপনাকে সারা জীবন খেয়ে যেতে হবে সেটা কিন্তু একেবারেই নয়। আর সবচেয়ে বড় কথা, আয়ুর্বেদ চিকিৎসার আরেকটি বিশাল প্লাস পয়েন্ট যেটা হলো কোনো কাটাছেঁড়ার ব্যাপার নেই, কোনো সার্জারির ব্যাপার নেই, যেটা আমরা ভয় পাই, যে অপারেশনের ব্যাপারটা আমরা ভয় পাই, সেটা একেবারে ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু সেই ট্রিটমেন্টটা হবে। এবং তার সঙ্গে তো নো সাইড এফেক্ট, আপনারা জানেন সেটা, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, রাসায়নিক দ্বারাও কোনো সমৃদ্ধ নয়। সব কিছু মিলে মিশে কিন্তু মানে আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু ভীষণভাবে মানুষকে একটা ফল দিচ্ছে। তখন ভীষণভাবে উপকৃত হচ্ছেন মানুষ, খুব প্রাকৃতিক একদম ন্যাচারাল ওয়েতে কাজ হচ্ছে।
আমরা সেটা নিয়েই আলোচনা আমাদের চলছে। আজকে যে একটা ভাইটাল অর্গান নিয়ে আমরা আলোচনা করছি, লিভার নিয়ে, লিভার ফাংশন বা লিভার আমাদের এই যে গুরুত্বপূর্ণ যে অর্গানটি, সেটা যাতে কোনোভাবে আমাদের আগে থেকে আমরা কিভাবে সেটাকে প্রতিরোধ করব, যদি কোনো রোগ বা শরীরে আমাদের মানে বাসা বাঁধে, সেই বাসাটা যাতে না বাঁধে সেটাই আপনাদের ভাবতে হবে। সেইভাবে কিন্তু ডাক্তারবাবু আপনাদের সুন্দর করে অ্যানালিসিস করে দিচ্ছেন। ডাক্তারবাবু, যেটা হলো আমরা আরেকটা জিজ্ঞাসা রাখবো, যেটা আমরা জানি সবাই, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু পঞ্চকর্ম থেরাপি, এটা আমরা ভূমিকাটা জানবো। হ্যাঁ, তো দেখুন, এই যে আপনি একটা খুব ভালো প্রশ্ন করলেন যে পঞ্চকর্মা থেরাপি, এটা দেখুন আজকাল অনেকে জানে, কিন্তু তাও অনেকে আছে যারা হয়তো এটা জানে না। এই যে উনি বললেন, ম্যাডাম বললেন যে কথাটা, যে আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে কিন্তু কাটা ছেঁড়ার ব্যাপার দরকার হয় না, কোনো সার্জারি করার দরকার হয় না, ঠিক আছে। সেখানে ওষুধের মাধ্যমে এবং এই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমে বিভিন্ন দুরারোগ্য রোগও কিন্তু মানুষের সেরে যায়। তো এই পঞ্চকর্মা থেরাপিটা কি? পঞ্চকর্মা হচ্ছে শরীরকে একটা মানে ডিটক্সিফাই করার একটা পদ্ধতি। প্রথম যে ব্যাপারটা বলবো, ডিটক্সিফাই মানে আয়ুর্বেদের মতে বলা হয় যে শরীরে যদি অপ্রয়োজনীয় বা বর্জ্য পদার্থর অ্যাকুমুলেশন থাকে, মানে বর্জ্য পদার্থ শরীরের মধ্যে ঢুকে থাকে, সেটা কি হতে পারে? খাদ্য খাবার থেকেও আসা হতে পারে, এমনকি ওষুধও খাচ্ছেন তার থেকেও আসা হতে পারে, বা আমাদের শরীরের যে হরমোনাল চেঞ্জ তার থেকেও তৈরি হতে পারে। এই যে বর্জ্য পদার্থ, যেটা বিষাক্ত পদার্থ শরীরের জন্য, সেইটাকে যদি আমি আমার শরীর থেকে বের করে দিই, তাহলে কিন্তু শরীর তার নিজের নিয়মে কাজ করবে এবং নিজেকে নিজে সুস্থ রাখতে পারবে। শরীরে এটার কিন্তু ধর্ম। আপনি দেখেছেন যে জন্তু জানোয়াররা ইয়েতে থাকে, জঙ্গলে থাকে, বা গৃহপালিত না যেগুলো, তাদের জন্য তো আর করা হয় না। জঙ্গলের যে জন্তু জানোয়ার, তাদের জন্য তো আপনার ডাক্তার নেই, ঠিক আছে। হ্যাঁ, কোথায় আছে? বিভিন্ন যে স্পেশাল জায়গাগুলো সেখানে আছে, কিন্তু সাধারণভাবে তো নেই। একটা বেড়ালের কোথাও পা কেটে গেলে তাকে কিন্তু ওষুধ দিতে হয় না, সেটা একা একাই সেরে যায়। তার যদি খাবার ইনডাইজেশন হয়, সেখানেও কিন্তু সে একা একাই নিজেকে সারিয়ে নিতে পারে। মানুষের শরীর কিন্তু একইভাবে ওইভাবে গঠিত যে নিজেকে নিজে সুস্থ করতে পারে। শুধু কি দরকার? একটা পরিবেশ সুন্দর দিতে হবে, যেই পরিবেশটায় সে ওই কাজগুলো করে নিজেকে নিজে সারিয়ে নিতে পারে। তো এই যে যখন আমি পঞ্চকর্মা থেরাপি কাউকে করানো হচ্ছে, তার মানে তার শরীরের ওই পরিবেশটাকে সুন্দর করে দেওয়া হচ্ছে, ভেতর থেকেও এবং বাইরে থেকে। মন, শরীর এবং মন দুটোকেই কিন্তু আপনি ডিটক্সিফাই করে নিচ্ছেন, রোগ বিষ মুক্ত করা যাচ্ছে। যখনই বিষ মুক্ত করলেন, শরীরের মতো কাজ করে। এটা হচ্ছে একটা। এবার যখন আরেকটা পরিস্থিতি আপনি কিভাবে সুন্দর করে তুলছেন, যে আপনি যে ওষুধগুলো দিচ্ছেন, এই যে প্রাকৃতিক ভেষজ গুণ সম্পন্ন যে ওষুধগুলো, সেগুলো কিন্তু কোনো কেমিক্যালের দ্বারা নয়, সেগুলো প্রাকৃতিকভাবে তৈরি হওয়াতে কী হয়েছে, তার কোনো ক্ষতিকারক পদার্থ আমাদের শরীরে ঢুকছে না। এবং এই প্রোডাক্টগুলোর বা মেডিসিনগুলোর কাজ কি? আমাদের বডিকে রিপেয়ার করা, ঠিক আছে, যেগুলো ক্ষয়ক্ষতি হয়ে আছে ভেতরে, রিপেয়ার করা। তাহলে পঞ্চকর্মা পরিষ্কার করে দিল এবং এই ওষুধ রিপেয়ার করলো, তাহলে আমার পুরো কিন্তু পরিবেশটা সুন্দর হয়ে গেল আমার শরীরের। তখন ও নিজেই নিজেকে কিন্তু সুস্থ করে রাখতে পারে। এটাই হচ্ছে নিয়ম। শরীরের মধ্যে দেখবেন অপ্রয়োজনীয় কিছু ঢুকলে, নাক দিয়ে যদি ঢোকে বা লাংসে যায়, হাঁচি দিই, কাশি আমরা। আবার সেম জিনিস যদি পেটে যায়, কিছু বিষাক্ত জিনিস, বমি করে আমাদের শরীর বের করে দেয়। এই বমিটাকে কিন্তু আটকানো যাবে না। এই বমিটা কিন্তু বেরোচ্ছে মানে ওটার ভিতরে রয়ে গেছিলো, মানে ক্ষতিকারক। ওটা যতক্ষণ না বেরাচ্ছে ও বমি করেই যাবে, ঠিক আছে। এবার ইনফেকশন যখন হয়ে যায়, তখন কিন্তু ওটাকে কিভাবে কন্ট্রোল করবে, ডাক্তারবাবুরা তখন ডিসিশন নেয়। তো এই যে এইভাবে তো শরীর নিজেকে কিন্তু রোগমুক্ত করতে পারে, কিন্তু আমার ওই পরিবেশটা তৈরি করতে গেলে আমার পঞ্চকর্ম একটা বিশাল বড় রোল প্লে করে। আমাদের আয়ুর্বেদে এনবিপিতে কিন্তু এরকম ব্যবস্থা রয়েছে বিভিন্ন জায়গায়, যেখান থেকে আপনি কিন্তু এই পঞ্চকর্মা থেরাপিটা নিজেকে রোগমুক্ত করতে পারেন। একদম। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এবং তার সঙ্গে আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।